এই পতিতালয়ের সবচেয়ে সুন্দরী আর নতুন মেয়েকে, যেখানে ভার্জিন, যাকে কেউ ছোঁয়নি। সাইফ চৌধুরীর এক নাগারে কথাগুলো শুনে দরদর করে ঘামতে লাগলো এই কোটির মালকিন। চিলঞ্চিতে পানির পিক ফেলে একগাল হেসে আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি স্যার? সাইফের রক্ত চক্ষুর দিকে তাকাতেই স্যাত করে উঠল তার বক্ষপট। চট করে বলে ফেলল, আছে তো, আছে। গোলাপও হাঁক ছাড়ে। রজনী, বিন্দিয়া কই তোরা? কাল যে মেয়েটাকে তার বাপ দিয়ে গেল, ওকে নিয়ে আয় জলদি। সাইফের দিকে তাকিয়ে বলল, আপনি বসুন না সাহেব, ওরা এক্ষুনি এসে যাবে। তা আপনিও কষ্ট করে আসতে গেলেন কেন? আমায় বললেই তো পাঠিয়ে দিতাম। গোলাপর কথা শেষ হওয়ার আগেই কুটির ভিতর থেকে মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। গোলাপও ভিতরের দিকে তাকিয়ে আবার সাইফের দিকে তাকালো। এই শীতও ঘামছে লোকটা, মারাত্মক সাইকো। একবার এক মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছিল। সুন্দর মুখশ্রী লাল হয়ে আছে, কঠোর চক্ষুদয় যেন তৃষ্ণার্ত শকুনের মতো দেখছে ভিতরে যাওয়ার গলির দিকে। গোলাপও তাড়া দিল। কিরে মুখপুরীর দল, এত সময় লাগে ওইটুকু মেয়েকে আনতে? টেনে হিসে নিয়ে আসলো 16 বছরের এক কিশোরীকে। পরনে টকটকে লাল থ্রি পিস, টানা হিসরার দরুন চুলের খোপাটা খসে গেল সাইফের সামনেই। ঝলমলিয়ে ছড়িয়ে পড়ল কুচকুচে কালো মেঘের মতন একরাশ লম্বা চুল। মেয়েটা এমনভাবে হাত পা ছড়াছড়ি করছে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ গ্রীবা আড়াল করে রেখেছে। সাইফ দেখতে পারছে না ঠিক করে। সাইফ নিজের পুরোদয় গুটিয়ে নিল। গোলাপও তড়িঘড়ি করে উঠে গিয়ে চুলে মুঠি টেনে ধরতে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটি। তার কন্দনরত মুখশ্রী লোলুপ দৃষ্টিতে দেখছে সাইফ। এমন অপূর্ব রমণী এর আগে দেখেনি সে। কমে এলো তার চোখের রক্তিম আভা, রাগে টকবক করতে থাকা রক্ত যেন এবারে শীতল হয়ে এলো। আপনা আপনি ফাঁকা হয়ে গেল দুটি ঠোঁট। মেয়েটির কান্নারত লাল চোখ মুখ যেন জলে ভাসা পদ্মের ন্যায় ফুটফুটে। অমন ফুটফুটে চাঁদের টুকরোকে এই নোংরা জায়গায় কে আনলো? সাইফের মুষ্টি আবারও শক্ত হয়ে এলো। চুলে টান লাগতে ব্যথায় কুকিয়ে উঠল মেয়েটি। সাইফ হুঙ্কার দিয়ে উঠল। কোমর থেকে পিস্তল বের করে তাক করলো গোলাপর দিকে। ছাড়ো ওকে, আর লাগবে না ওর গায়ে। গোলাপও ভয়ে দ্রুত মেয়েটিকে ছেড়ে সরে এলো। মেয়েটি ধপাস করে ফ্লোরে পড়ে গেল, কিন্তু নড়চড় নেই, বোধহয় জ্ঞান হারালো। সাইফ পুনরায় পিস্তলটা কোমরে গুছে এগিয়ে গেল মেয়েটার দিকে। হাঁটু মুড়ে বসে মুখে থাকা চুলগুলো সরালো। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে আরেকবার দেখলো। তুমি শিওর যে ওকে এখন অব্দি কেউ ছোঁয়নি? গোলাপও ভয়ত গলায় বলল, কালই এসেছে সাহেব, দেখছেন না বাড়ির পোশাক কটা অবধিও বদলানো হয়নি, এখন অবধি কিচ্ছু খায়নি পর্যন্ত। সাইফ বাঁকা হাসলো। সামনে এগিয়ে গিয়ে গোলাবর মুখোমুখি দাঁড়ালো। পিস্তলটা গোলাবর থুতনিতে ঠেকিয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমি মেয়েটাকে নিয়ে যেতে চাই। কত দিতে হবে? গোলাবর প্রাণ ভয়ে শুকিয়ে গেছে। কে যে বলেন না সাহেব, আপনি নেবেন তাদের টাকা দেবেন কেন? আপনার জায়গায় ব্যবসা করছি, আপনার দয়ায় বেঁচে আছি, ও আপনি নিয়ে যান। সাইফ চৌধুরী কারোর দান গ্রহণ করে না, ওকে? শামীম। সাইফ চেঁচাতে শামীম ছুটে এলো চেক বই নিয়ে। সাইফ তাতে 10 লাখ টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দিল। গোলাবর হাতে ধরিয়ে দিয়ে মেয়েটিকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিল মেয়েটাকে। গাড়ি চালিয়ে বাড়িতে এলো একেবারে। গাড়ি বাড়ির ভিতর প্রবেশ করতেই থামলো এক ছুটে, বেরিয়ে এলো নদী। সাইফ এসেছে, তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ, কিন্তু এই বদমেজাজি তেমাকি লোকটা কখনো দেখেই না নদীর দিকে। সম্পর্কে নদী সাইফের আপন চাচাতো বোন। সদর দরজা পার হতে চোখে পড়ল সাইফের কোলে কোনো মেয়ে। সাইফ মেয়েটাকে কোলে নিয়ে হনহনিয়ে হেঁটে আসছে এদিকেই। নদীর পা থমকে গেল। একাকে নিয়ে এলো সাইফ ভাই। নদীর ভাবনার মধ্যেই নদীর সামনে দিয়ে ড্রয়িং রুমে ঢুকলো সাইফ। ড্রয়িং রুমে তখন পরিবারের সবাই সাইফের অপেক্ষায়। রাত বেশ হয়েছে, খেতে বসবে সকলে। এমন সময় সাইফ সেখানে উপস্থিত হলো, কোলে একটি মেয়ে, অপরিচিত মেয়ে নিয়ে। সবার চোখ যেন ছানা বড়া। সাইফের মা
আঞ্জুমান চৌধুরী চেঁচিয়ে ডাকলো। দাঁড়া সাইফ। সাইফের পা থামলো। এগিয়ে এলো আঞ্জুমান। সাইফের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? কাকে নিয়ে এসেছিস তুই? সাইফ নির্লিপ্তভাবে জবাব দিল, তোমাদের বৌমা। ব্যাস, ড্রয়িং রুমে বড়সড় একটা বাজ পড়ল। হাসান চৌধুরী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিনিস্টার হাসান চৌধুরী একমাত্র ছেলে কিনা একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে। আঞ্জুমান চেঁচিয়ে উঠল, কি যা তা বলছিস তুই? পাগল হয়ে গেছিস? কাকে না কাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বলছিস? আঞ্জুমানের কথা শেষ হওয়ার আগে সাইফ হুঙ্কার দিয়ে উঠল, ও কোনো রাস্তার মেয়ে নয় মা, ও আমার বউ, বুঝেছ? হাবিব চৌধুরী উঠতে নিলে হাসান চৌধুরী থামিয়ে দিল। হাবিব ক্রোধের সাথে বলল, আমাকে থামালেন কেন ভাইজান? ও যা করেছে এতকাল সব মেনে নিয়েছি, কিন্তু এটা আর মানা যায় না। আপনি ছাড়ুন আমায়। হাসান চৌধুরী ধমক দেয়, আহা হাবিব থামো, এভাবে ওর সাথে পারা যাবে না। চেনো না নাকি ওকে? জানোই তো ওর জিদ। হাসান চৌধুরী খুবই বিচক্ষণ মানুষ। যেটি ছেলের সাথে তর্ক করলে হিতে বিপরীত হবে, সে এই কাজটা কৌশলে ঠান্ডা মাথায় করতে চায়। সকলকে খেতে বসার নির্দেশ দেয় হাসান চৌধুরী। যে তার মতো টেবিলে খেতে বসলো, নদী নেই টেবিলে। আঞ্জুমান চৌধুরী ছোট যাকে তাড়া দিল নদীকে ডাকতে। সাইরা, দেখ তো নদী কোথায় গেল? সাইরা বেশ ভালো করে বুঝেছে নদী কেন আসেনি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিজে না গিয়ে ছোট মেয়েকে পাঠায় নদীর কাছে। দেখি বোনকে ডেকে নিয়ে এসো। দিঘির বয়স 15 বছর, নদীর থেকে 5 বছরের ছোট। দিঘি মায়ের কথা মতো নদীকে ডাকতে গেল। সাইফ ফ্রেশ হয়ে পোশাক পাল্টে এসে দেখে মেয়েটা খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, চোখে মুখে আতঙ্ক ভয়। সাইফ এগিয়ে গিয়ে মেয়েটার পাশে বসলো। সাইফ বসতে মেয়েটা কিছুটা পিছিয়ে গেল। নাম কি তোমার? সাইফের ভারী কি গলা যেন অদিতির মনে আরো সংশয় তৈরি করেছে। ছোট্ট করে বলল, অদিতি। সাইফ ভুরু গোটালো। শুধু অদিতি? আগে পরে কিছু নেই? মিশকাত জাহান অদিতি। সাইফ উঠে দাঁড়ায়, অদিতির দিকে সামান্য ঝুঁকে বলে, শোনো, সাধারণত আমি পতিতালয়ে যাই না। আজ গেছিলাম এক প্রকার জেদের বসে। গিয়ে তোমাকে ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসছে। কাল তোমাকে বিয়ে করব। কতগুলো বলে সাইফ গটগট করে চলে গেল দরজার দিকে, আবার পিছনে ফিরল। আর শোনো, যতক্ষণ না আমাদের বিয়ে হচ্ছে বাইরে বেরোবে না তুমি, আর কারোর সাথে কথা বলবে না। খাবার তোমার ঘরে এনে দেওয়া হবে, বুঝছো? অদিতি উপর নিচ মাথা নাড়ে। রোগা পাতলা গরনের মেয়েটি টুকটুকে ফর্সা একেবারে। ঠোঁট দুইটা রক্ত জবার নাই লাল। কান্না করার ফলে নাক থুতনি লাল বর্ণ ধারণ করেছে। সাইফের কেমন একটা অনুভূতি হচ্ছে। সাইফ নিজেকে সংযত করতে গলা খাকারি দিল। মনে মনে ভাবল, ভালো লেগেছে, তুই পার্মানেন্টলি নিয়ে এসেছে, যাতে আমি ছাড়া কেউ ছুলতে না পারে। তাই বলে ভালো ডালে আমি বাঁচবো নাকি? সাইফ হাতের আঙ্গুলে চাবি ঘুরাতে ঘুরাতে সিঁড়ি দিয়ে নেমে গেল। সিঁড়ি থেকে নামতেই নদীর মুখোমুখি হয় সাইফ। এমনিতে রোজ নদী আগ বাড়িয়ে এটা ওটা জিজ্ঞেস করলো, আজ কিচ্ছুটি বলল না। সাইফকে পাশ কাটিয়ে দুবোন ডাইনিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অগত্যা সাইফ পিছন থেকে ডাকলো। নদী? নদীর পা থামলো, কিন্তু পিছনে ফিরল না। সাইফ পকেট থেকে ফোন বের করতে করতে বলল, তোর ভাবের খাবারটা রুমে দিয়ে আয়, ও নিচে আসবে না। নদীর কানের পাশে বড়সড় একটা বাজ পড়ল, যেন কাটা ঘাই নুনের ছিটা দিল সাইফ। চোখে টইটুম্বুর হয়ে থাকা পানিগুলো আর বাদ মানল না, আলগোছে গড়িয়ে পড়ল দুই গালে। দিঘি দুহাতে ঠেলে বোনকে নিয়ে চেয়ারে বসালো। নদী নির্বাক হয়ে বসে আছে। দিঘি আঞ্জুমান চৌধুরীকে বলল, বড় মা, দাদাভাই বলেছে ভাবির মানে ওই মেয়েটার খাবার ঘরে দিয়ে আসতে। হাসান চৌধুরী ছেলেকে ডেকে বলল। কোথায় যাচ্ছ? সাইফ নির্লিপ্তভাবে উত্তর দিল, বাড়ে। আর তোমার বউ? বাবার কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, আমার বউ দিয়ে তোমার কি কাজ? নিজের বউ আছে না, তার চিন্তা করো। সাইফ বেরিয়ে গেল নিজের মতো। হাসান চৌধুরী হাবিবকে বলল, বুড়ের আগে আরও বাড়ি ফিরবে না, এক্ষুনি সরিয়ে ফেলো মেয়েটাকে। ও এলে বলবে পালিয়ে গেছে হয়তো। নদী বড় বড় চোখ করে তাকাই বড় বাবার দিকে। হাবিবের আদেশ সাইরা খাবারে ড্রাগস মিশিয়ে দিল।
মনের মধ্যে খুঁতখুত করলো, পরে নিজের মেয়ের সুখের কথা ভেবে সাইরা রাজি হলো। প্লেটে খাবার সাজিয়ে সাইরা আরেকটা প্লেট দিয়ে ঢেকে সাইফের ঘরের দিকে রওনা হলো। মনে নানান ভাবনা। সাইফ ঘুণাক্ষেরও টের পেলে সাইরার রক্ষে নেই। স্বামীর আশ্বাস পেয়ে সাইরা খাবার নিয়ে সিঁড়িতে উপরে গেল। রাত প্রায় 2টার কাছাকাছি। হাসান চৌধুরী প্ল্যান মতো বাড়ির সব লাইট অফ করে যে যার ঘরে শুয়ে পড়েছে। সিঁড়ির পাশে নিয়ন আলোয় সাইরা উপরে কারোর অবৈ দেখতে পেল। মুহূর্তের মধ্যেই সেই অবৈ দৃশ্যমান হলো। সাইরার পায়ের তলার মাটি যেন নড়বড় করছে। সাইরা আমতা আমতা করে বলল, সাইফের বাবা? বাবা তুমি? হ্যাঁ, আমি। মানে তুমি না কোথাও গিয়েছিলে? সাইফ দুহাত বুকে গুজে ভাঁজ করে দাঁড়ালো। সেসব না হয় বলবো, কিন্তু তুমি আমার ঘরের সামনে কি করছো? আর হাতে কি? সাইরা হাসার চেষ্টা করলো। তোমার বউ, এর জন্য খাবার নিয়ে এসেছি। সাইফ বাঁকা হাসলো। বাড়ির সকলে ঘুমিয়ে গেছে, আর এমন সময় তুমি আমার বউয়ের জন্য অন্ধকারে খাবার নিয়ে এসছো? ব্যাপারটা একদম কুত্তার পেটে ঘি হজম হওয়ার মতো। আমার ঠিক হজম হলো না, সত্যিটা বলো। সাইরা শীতের মতো দরদর করে ঘামতে লাগলো। আসলে তখন কেউ তোমার বউকে খাবার দিতে আসেনি। আমিও ভাইজানের ভয়ে কিছুই বলতে পারিনি তখন, তাই এখন। সাইরার কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, আমি এত বড় একটা কাণ্ড করে ঘরে ফিরলাম, তবুও বাড়িতে সারা শব্দ নেই। এতক্ষণ তো সবাই ড্রয়িং রুমে বসে থাকার কথা ছিল, তা না করে সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি মিষ্টি খাবার নিয়ে। সাইরা উপর নিচ মাথা নাড়ল। সাইফ হেসে বলল, কামন কাকিয়া, তোমরা এতটাও ভালো না। আচ্ছা, এনেছো যখন দাও, আমার বউকে আমি খাইয়ে দেব, দাও। সাইরা দুপা পিছিয়ে গেল। না না থাক। আহা, থাকবে কেন? আমার বউ তো না খেয়ে থাকবে না হলে। দাও দাও। সাইরা প্লেট সরিয়ে নিল। উল্টো সিঁড়ি দিয়ে নামতে নিলে সাইফ এসে সাইরার সামনে দাঁড়ালো। কি মিশিয়েছো খাবারে কাকিয়া? সাইরার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। সাইফ হাতের প্লেটটা নিতে গেলে সাইরা সরিয়ে নিতে যায়। এক পর্যায়ে খাবার শুদ্ধ প্লেটটা সিঁড়ি দিয়ে চনচন করে গড়িয়ে পড়ে। বাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলে ওঠে। সবাই যে যার ঘর থেকে ছুটে আসে। হাসান চৌধুরী চশমা ঠিক করতে করতে বলে, এত বড় ঘটনা ঘটিও কি শান্তি হলো না তোমার? কি অসভ্যতম হচ্ছে কাকিয়ার সাথে? এবার বাড়িটাকে কি চিড়িয়াখানা বানিয়ে ফেলবে নাকি? সাইফ চেঁচিয়ে বলে, তার আগে তুমি বলো, তোমার সাহস হলো কি করে আমার বউয়ের ক্ষতি করার? ওর খাবারে ক্ষতিকর কিছু মেশানোর সাহস কি করে হলো তোমাদের? সাইফ সাইরার সামনে দাঁড়িয়ে বলে, বলো কাকিয়া, কি মিশিয়েছিলে? হয়তো বিষ, নয়তো মরে যাবে এমন কিছু, তাই তো? চেনো মেয়েটাকে তোমরা? নাও তোমাদের কোনো ক্ষতি করেছে? বলো না কাকিয়া, নদী বা দিকের সাথে তুমি এমনটা করতে পারতে? হাবিব চৌধুরী বইয়ের অসম্মানে চেঁচিয়ে উঠল। তোমার কাছে কি প্রমাণ আছে যে খাবারে বিষ মেশানো আছে? সাইফের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। ধপধপ সিঁড়ি দিয়ে নিচে এসে একটা স্পুন দিয়ে উপর থেকে কিছুটা খাবার প্লেটে তুলল। তারপর নদীর সামনে ধরে বলল, নে, এটা খা। হাসান চৌধুরী ধমক দিয়ে বলে, কি যাতা বলছো? ওইটা কেন খাবো? খাবে বাবা, ও খাবে। কাকিয়া যখন কিছু মেশায়নি, অতিথির খাবারেও তখন নদী আর দেখে খাবার খাবে। সাইরা জোরে কেঁদে ফেল। সাইফ, ওদের ওই খাবারটা খাইও না বাবা, দয়া করো। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করবো না আমি। সাইফ খাবারের প্লেট ধপ করে হাত থেকে ফেলে দিল। চোখগুলো যেন জ্বলছে। আপন লোকগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সোজা সিঁড়ি পেয়ে উপরে চলে গেল। পথিমধ্যে গিয়ে আবার থামল। আমি সবার উদ্দেশ্যে বলছি, পরবর্তী যদি কেউ কখনো এমন কিছু করার চেষ্টা করে অতিথির সাথে, আমি বাড়ির শুদ্ধ চালিয়ে দেব। হাসান চৌধুরী সাইরার দিকে তাকিয়ে মনে মনে বলল, একটা কাজ যদি এদের দ্বারা হয়। সবাইকে যে যার ঘরে যেতে বলে নিজেও ঘরে চলে গেল। এতটা সময় নদী শুধু নির্বাক হয়ে দেখছিল সাইফকে। নিজের স্ত্রীর জন্য কতখানি টান তার, কত পজিটিভ হাজবেন্ড। এর এক কোণা নদীকে কেয়ার করলে নদী জীবনে আর কিছু চাইতো না। দিঘি বোনকে ঠেলে নিয়ে গেল ঘরের দিকে। সকলের চোখের আড়ালে নদীর চোখ থেকে দুপোঁটা পানি গড়িয়ে পড়ল মেঝেতে। সাইফ ঘরে গিয়ে দেখে অদিতি আগের মতোই বসে আছে। দরজার সামনে থেকে ব্যাগগুলো নিয়ে অদিতিকে দিল। তোমার পোশাক আর গরম কাপড় ফ্রেশ হয়ে পাল্টে নাও।
অদিতি ঠাই বসে রইল। সাইফ ফ্রেশ হয়ে এসে অদিতিকে এভাবে বসে থাকতে দেখে মেজায় চটে গেল। কথা কি কান দিয়ে যাচ্ছে না নাকি নাকি আমার ভালো ব্যবহার পছন্দ হচ্ছে না? অদিতি ভয়ে ভয়ে বলল। আমার আপনাকে কিছু বলার আছে। সাইফ শয়তানি হাসি দিল। শুনবো তো, সব শুনবো। আগে ফ্রেশ হও। না না, আগে শুনুন। সাইফ শক্ত কণ্ঠে বলল। তুমি ফ্রেশ হয়ে আসবে নাকি আমি ফ্রেশ করিয়ে দেবো? অদিতি চট করে উঠে পড়ল, হাত মুখ ধুয়ে জামা পাল্টে নিল, সোয়েটার গায়ে জড়িয়ে নিল। সাইফকে কোথাও দেখতে পেল না। অদিতি উপায় না পেয়ে কমফোর্টার জড়িয়ে বসে পড়ল। নদী জানালায় হেলান দিয়ে বসে আছে। এই কনকনে শীত, গায়ে কোনো শাল বা গরম কাপড় নেই, চোখে একরা শূন্যতা। যে আবেগকে তিলে তিলে ভালোবাসায় পরিণত করেছে, সেই ভালোবাসা আজ অন্য কারোর। কিভাবে সইবে সে? রান্নাঘরে টুংটাং শব্দ। নদীর ঘরের পাশেই কিচেন। আবার কোন নাটক হচ্ছে? এত রাতে রান্নাঘরে কে? নদী এগিয়ে গেল কিচেনে। সাইফ জ্যাকেটের হাতা খানিকটা গুটিয়ে কি যেন খুঁজছে। সাইফের মোবাইলে ফ্ল্যাশ গিয়ে পড়ে নদীর মুখে। দুজনেই চমকে ওঠে। নদী গিয়ে কিচেনে লাইট জ্বালায়। সাইফ ভাই, আপনি এত রাতে রান্নাঘরে কি করছেন? নদীর প্রশ্নের জবাব দেয় না সাইফ। কিছুক্ষণ পর নিজে থেকেই বলল। আমি একটু সাহায্য করতে পারিস? নদী চট করে উত্তর দেয়। হ্যাঁ বলুন না, কি লাগবে? কফি খাবেন? করে দিচ্ছি, দাঁড়ান। না না, সাইফ থামাই নদীকে। আমার কিছু লাগবে না। অতিথির জন্য কিছু একটা বানাতে হবে। আমি তো কিছু রান্না পারি না। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। নদী ছোট্ট করে বলল। বুঝেছি। নদী ফ্রিজ থেকে দুটো ডিম বের করে বাটিতে গলে নিল। তাতে কিছুটা চিনি দিল। পাউরুটি ডিমে চুবিয়ে ফ্রাই প্যানে ভেজে দিল 7-8টা। সকালের জন্য লেচি করে রাখা আটাটা ডো থেকে কয়েকটা পরোটাও ভেজে দিল। রাতে ফ্রিজে রাখা মাংসের তরকারি গরম করে বাটিতে দিয়ে ট্রেটা সাইফের দিকে এগিয়ে দেয়। সাইফ ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। নদী খাবারের ট্রে সাইফকে দিতে চাইলে সাইফ বলল। তুই একটু দিয়ে আয় না কষ্ট করে। নদী দ্বিধা কাজ করে, রাজি হয় না। না, আপনিই দিয়ে আসুন। সাইফ ফোন পকেটে রেখে বলল। তুই বাড়ির অন্য সবার মতো না নদী। তোকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। তুই দিয়ে আসতে পারিস ওকে খাবারটা। তবুও সাইফ বাধ্য হয়ে নিজেই নিল খাবারের ট্রেটা। যা গিয়ে শুয়ে পড়। এই ঠান্ডার মধ্যে এভাবে ঘুরছিস, একটা শালও তো জড়াতে পারিস গায়ে। যা ঘরে যা। সাইফ চলে গেল। নদী একই জায়গায় দাঁড়িয়ে। কত পরিবর্তন! বাড়ির সবচেয়ে জেদি ছেলেটা আজ মাঝরাতে রান্নাঘরে এসেছে বইয়ের জন্য খাবার বানাতে। সাইফ খাবার নিয়ে গিয়ে দেখে অদিতি একদম বাচ্চাদের মতো করে কমফোর্টার জড়িয়ে বসে আছে। খাবারগুলো সামনে দিয়ে বলল। বিড়াল ছানা, খেয়ে নাও। অদিতি ভুরু গুটিয়ে নিল, মনে মনে ভাবল। লোকটা মস্করা করতেও জানে, দেখে তো মনে হচ্ছিল না। অদিতির গোল গোল করে তাকিয়ে থাকা দেখে বলল। কি হলো, খাওয়া শুরু করো। পেটে বড্ড ক্ষুধা, অমত করলো না খেতে। চুপচাপ খাওয়া শুরু করলো। সাইফ সামনে বসে ওর খাওয়া দেখছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। এখন আবার কে এলো? সাইফ কাবার থেকে রিভলভারটা নিয়ে দরজা খুলো। দরজা খুলতেই নদীকে দেখে ভরকে গেল। তুই? নদীও থতমত খেয়ে যায়। হাতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল। এটাতে পানি গরম করে এনেছি, ঘরের পানি তো অনেক ঠান্ডা, এটা ওকে দিন। সাইফ গ্লাসটা হাতে নিল। আয় ভেতরে আয়। নদী ভিতরে একবার তাকিয়ে বলে। না, এখন যাই। বলতে দেরি, নদী যেতে দেরি নেই। সাইফ দরজা বন্ধ করে অদিতিকে পানিটা দিল। অদিতি সবটা খাবার খেয়েছে। খুব খিদে ছিল পেটে। সাইফ প্লেট গ্লাস সরিয়ে নিয়ে বলল। ঘুমিয়ে পড়ো, তোমার সব কথা কাল শুনবো। অদিতি মিনমিনে গলায় বলল। এখানে ঘুমাবো? হ্যাঁ, আপনি? আমি এই ঘরেই ঘুমাবো। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল। উনি শুনলে আমার উপর ভীষণ রেগে যাবেন। আমি কোনো পুরুষ মানুষের সাথে এক ঘরে ঘুমোতে পারবো না। সাইফ কপাল কুঁচকাল। কি উনি? অদিতি মাথা নিচু করে জবাব দিল। যার সাথে আমার বিয়ে হবে কিছুদিন পর। সাইফ কথাটা শোনা মাত্রই তেরে এসে অদিতির গাল চেপে ধরল নিজের শক্ত পুরশালী হাতে। দাঁতে দাঁত চেপে বলল। তোর বিয়ে আমার সাথেই হবে, তো আবার কালকে, বুঝেছিস? অদিতিকে বিছানায় ছুঁড়ে ফেলে সাইফ গেমিং রুমে চলে গেল। ওর রুমের ভিতরেই একটা পকেট রুম রয়েছে, যেটা ও সম্পূর্ণ গেমিং সেটআপে সাজিয়েছে।
অদিতি উপায় না পেয়ে শুয়ে পড়ল। রাত তখন শেষের দিকে। সাইফ রুমে আসলো আবার। অদিতি গভীর ঘুমে আচ্ছন্ন, কম্পিউটার ফেলে তার উপর ঘুমিয়ে আছে। জামা সরে গিয়ে ফর্সা মেধিন পেটটা উন্মুক্ত করে দিয়েছে। পায়জামা নাভির সামান্য নিচে। সাইফ ঢোক গেল। এই রাতে নিজের ঘরে একলা সুন্দরী রমণী সৌন্দর্য ছড়াচ্ছে। যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। সাইফও তার ব্যতিক্রম হলো না। এগিয়ে গেল অদিতির কাছে, ঠান্ডা হাতে স্পর্শ করল অদিতির ফর্সা পেট। গলায় মুখ ডুবিয়ে লম্বা করে শ্বাস নিল। কি অপূর্ব সুঘ্রাণ! লালচে আলোয় রক্তজবা ঠোঁটজোড়া খুব টানছে সাইফকে। অদিতির কোমল ওষ্ঠ ধরে তর্জনী বুলিয়ে দিল সাইফ। ঠান্ডা হাতের স্পর্শে নারীটি নড়চড়ে উঠল, কপালও কুচকাল ঈষৎ। উল্টো পাশ ফিরে আবারও তা মিলিয়ে গেল ঘুমের ঘরে। সাইফ শুকনো ঢোক গিল। অবাধ্য ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে অদিতির পিঠ থেকে জামার ফিতেটা খুলে ফেলল এক টানে। সেখানে ঠোঁট ছোঁয়ানো তীব্র বাসনা জাগলো মনে। উন্মুক্ত পিঠের কাছাকাছি ঠোঁট নিতেই কেন জানি থেমে গেল সাইফ। মন অবৈধ স্পর্শের জানান দিল, কিন্তু কখনো কি বৈধ অবৈধের তোয়াক্কা করেছে সাইফ? অদিতির বেলায় কেন তার ব্যতিক্রম হবে? তার মস্তিষ্ক অবৈধ স্পর্শে সায় দিল। মন বলছে কাল তো বিয়ে করবই, তাহলে একদিন কি ধৈর্য ধরা সম্ভব নয়? সাইফের মনে ভাবনারা উকি দিল। এ বাড়িতে সবে যেভাবে উঠে পড়ে লেগেছে অদিতিকে তাড়াতে, এই অবস্থায় সাইফ যদি বলে যে এখনও তারা অবিবাহিত, এ বিয়ে হাসান চৌধুরী কখনোই হতে দেবে না। এই মুহূর্তে জানানো যাবে না কাউকে। সাইফ মনে মনে ভাবল, সুফিয়ানের সাথে কথা বলতে হবে। সুযোগ বুঝে অতিথিকে নিয়ে ওর বাড়িতে বিয়েটা সেরে ফেলতে হবে। মন্ত্রীর ছেলে বলে কথা, আশেপাশে কোনো কাজে অফিসে বিয়ে করলে সেই কথা পাঁচকান হতে সময় লাগবে না। বাবার সম্মান আর নিজের ইচ্ছে দুটোকে বাঁচাতে সাইফ এই সিদ্ধান্ত নিল। পুনরায় অদিতির জামার ফিতে বেঁধে দিয়ে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। এমনিতেই এমন সময় সে বাড়ি ফেরে। সকাল সকাল হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী দরজা আটকে কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত। করা আদেশ দিয়ে গেছে কেউ যাতে বিরক্ত না করে। আঞ্জুমান সায়রা নাস্তা তৈরি করেছে। দিঘির সামনে মাধ্যমিক পরীক্ষা। সকালে উঠে টিউশনে চলে গেছে। নদী বোনকে তৈরি করে দিয়ে রান্নাঘরে এলো। আঞ্জুমান নদীকে দেখে বলল, আর একটু ঘুমাতে পারতি। বাচ্চাটা চোখের নিচে কালি পড়ে গেছে জানো। তুই যা আর একটু ঘুমা, আমি আর সাইরা পারবো সবটা। নদী স্মিত হেসে বলল, তোমরা যে সব পারো তা আমি জানি মণিমা, আমার তোমাদের হেল্প করতে ভালো লাগে। আঞ্জুমান খুশিতে গদগদ হয়ে বলল, দেখেছিস সাইরা, আমাদের বড় মেয়েটা কেমন লক্ষ্মী হয়েছে। সাইরা মুচকি হাসলো। আঞ্জুমান পরোটা বেলতে বেলতে বলল, তা আমাদের সাহেব কোন নবাবজাদিকে নিয়ে এলো কাল? সে কোথায়? ওঠেনি। আর সাহেবই বা কোথায়? সাইফ আবার এই সময় উঠেনি কি? আঞ্জুমান তাচ্ছিলের হাসি দিয়ে বলল, না, এখন তো বউ এসেছে, এখন তো ব্যবহারে পরিবর্তন আসার কথা। দেখলি না কাল কেমন তোর সাথে ঝগড়া করলো বউয়ের হয়ে। নদী শান্ত গলায় বলল, সাইফ ভাই তো কেবল নিজের স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করতে কথা বলেছে। এটা তো সব স্বামীদেরই করা উচিত। হয়েছে, আর ভাবির হয়ে কথা বলতে হবে না। পারলে যাও গিয়ে ডেকে আনো তোমাদের প্রাণের ভাবিকে। আঞ্জুমানের কথায় নদী চুপ করে রইল। সাইরা বলল, কি রেজা? না মানে যাব তো, কিন্তু সাইফ ভাই কি তাকে আসতে দিবে? দিলে দিবে, না দিলে নাই। আর এমনিতেও ভাবি ও এসে করবেটা কি এখানে? আঞ্জুমান অবাক হয়ে বলল, ও মা, বংশ পরিচয়, বাপের নাম, আদৌ বাপের নাম ঠিক আছে কিনা সেসব জানতে হবে না? তার স্বামী উঠলে তো আবার তার সাথে কথাই বলা যাবে না। নদী গুটি গুটি পায়ে সাইফের ঘরের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ভীষণ অস্বস্তি কাজ করছে তার। নতুন দম্পতিকে এত ভোরে ডাকতে খুব ইতস্তত বোধ করছে। অদিতি উঠেছে আরও আগেই। সাইফের আদেশে এই সকালবেলা গোসল করে নিয়েছে। সাইফের আনা লাল রঙের একটা থ্রি পিস পরে গায়ে কালো শাল জড়িয়ে নিল। চুলগুলো আঁচড়ে নিল। আজ কতদিন পর চুল আঁচড়ালো মনে নেই তার।
খুব ফ্রেশ লাগছে অবশ্য। সাইফের কোমরে এখনও তোয়ালে জড়ানো, আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে আর আরেকটা হাতে ফোন চাপছে। নদী দরজায় টোকা দিল। সাইফ অদিতির উদ্দেশ্যে বলল, দেখো তো কে হলো আবার সাত সকাল আমার বাল ছিঁড়তে। অদিতি মুখ ব্যাকালো। কথার কি চিরি? দরজার সামনে গিয়ে সিটকিনি খুলে দিল। সামনে কালো কুর্তি আর সালোয়ার পরে নদী দাঁড়িয়ে আছে। শ্যামলা গায়ের রং, পিঠ অবধি চুলগুলো বেনি করা, বেশ পরিপাটি আর মার্জিত। সাইফ ভিতর থেকে গলা উঁচিয়ে বলল, কে এসছে? ও নদী, আয় ভিতরে আয়। নদী গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। শেষ বোধহয় সাইফের ঘরে এসেছিল 2 মাস আগে। তখন সাইফের জ্বর ছিল আর আজ ঢুকলো। দুজনকে ভেজা চুলে দেখে নদীর বুকের ভেতরটা হু হু করে উঠল। নজর মেঝে থেকে সরছে না, পাশে কেউ বুঝে যায় তার চোখের ভাষা। সাইফ অদিতিকে বলল, ও আমার বোন নদী, আমার ছোট, সম্পর্কে তোমার ননদ হয়, তবে বয়সে তোমার বড়, আপু বলেই ডাকবে। অদিতি ঘাড় কাত করলো। নদী আলগোছে চোখের পানি মুছে বলল, ভাই, মণিমা ওনাকে মানে ভাবিকে নিচে নিয়ে যেতে বলেছে। সাইফ কপাল কুচকে বলল, তোর চোখে কি হয়েছে, কাঁদছিস নাকি? আয় নদী। নদী চট করে জবাব দিল, না না, কাচ্ছি না, আসলে পেঁয়াজ কেটেছি কিচেনে, এই জন্যই। আপনি নিশ্চিন্তে পাঠিয়ে দিন, আমি আছি ওখানে। সে না হয় বুঝলাম, কিন্তু ও নিচে গিয়ে কি করবে? বাড়ির মেয়ের বউরা সকালে কিচেনে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা নিয়ে যা, তবে তুই ওর সাথে থাকবে। নদী অদিতিকে নিয়ে বাইরে এলো। কয়েকটা সিঁড়ি নামার পর অদিতিকে বলল, মাথায় ওড়না দিয়ে নাও। অদিতিও প্রশ্ন না করে মাথায় ওড়না টেনে নিল। শোনো, রান্নাঘরে ঢুকে মণিমাকে মানে তোমার শাশুড়িকে আর আমার মাকে মানে তোমার চাচি শাশুড়িকে সালাম দিবে। আর তারা 2-1টা কথা বললে বেশি কথা বলবে না, কেমন? অদিতি উপর নিচ মাথা নাড়ল। রান্নাঘর ঢুকে ছোট্ট করে সালাম দিল দুজনকে। আঞ্জুমান অদিতির মুখ দেখে বাকরুদ্ধ হয়ে গেছে যেন। কি অপূর্ব মুখশ্রী! মনের মধ্যে যত আক্রোশ জমিয়ে রেখেছিল অদিতির উপর ঝাড়বে বলে, সব গলে পানি হয়ে যেতে লাগলো। অদিতি মাথা নিচু করে বলল, দিন মা, আমি করে দিচ্ছি। আঞ্জুমান গলা খাকারি দিয়ে বলল, তো তোমার বাড়ি কোথায় আর বাবা কি করে? মিশকাত জাহান অদিতি, আমার বাবা সারের ব্যবসা করে। পিছন থেকে সাইরা বলল, তা আমাদের ছেলের গলায় ঝুললে কি করে? নদী মায়ের কাঁধে হাত দিয়ে তাকে থামানোর উদ্দেশ্যে বলল। মা, অদিতি মাথা নিচু করে রইল। আঞ্জুমান বলল, তার রান্না বান্না কিছু পারো? জি পারি। কি কি পারো? অদিতি মাথা নিচু করে বলল, সবই পারি। তাহলে পায়েস করো। কোথায় কি আছে সব দেখিয়ে দিয়ে সকলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। অদিতি পায়েস বানাচ্ছে আর ভাবছে এবারে মানুষ কত অদ্ভুত। পায়েস রান্না শেষে একটা বলে করে ডাইনিংয়ে নিল। ইতিমধ্যেই হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীও টেবিলে এসে গেছে। সাইফও বসেছে আজ সবার সাথে খেতে, যা সবার কাছে পশ্চিম দিকে সূর্য ওঠার মতো লাগছে। নদী পায়েসের বাটি অদিতের হাত থেকে নিয়ে ইশারা করলো হাসান চৌধুরী আর হাবিব চৌধুরীকে সালাম করতে। অদিতি সালাম দিল, কিন্তু হাসান বা হাবিব কেউই সাড়া দিল না। ইতিমধ্যেই সুফিয়ান এলো। হাবিব চৌধুরী হেসে বলল, আরে বাবা সুফিয়ান, বসেও বসো, নাস্তা করো। সুফিয়ান হেসে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। সে তো বসবই, ভাবির হাতে আজ প্রথম নাস্তা করব। সকলে খাবার খেয়ে উঠে গেল। সাইফ সুফিয়ানকে সবটা খুলে বলল, যদিও কিছুটা কালই বলেছিল। সুফিয়ান বলল, আমার বাড়িতে চলো দিদিকে নিয়ে, আমার পরিচিত একজন কাজী আছে, কেউ জানতে পারবে না। সাইফ উদ্বিগ্ন হয়ে বলল, আজই? না আজ না, আগামী শুক্রবার আয়। উনি একটু শহরের বাইরে গেছেন, বৃহস্পতিবার নাগাদ ফিরবে। সাইফের কপালে চিন্তার ভাঁজ বলল। বৃহস্পতিবার আসতে আরো 4 দিন বাকি। সুফিয়ান শয়তানি করে বলল, কেন, কন্ট্রোল থাকে না নিজের উপর? তা থাকবেই বা কী করে? এমন হুড়পড়িকে নিয়ে এক ঘরে রাত্রি যাপন, বাই এনি চান্স? সাইফ, তুই বাসর টাসর করে ফেলিস নি তো আবার? সাইফ চোখ গরম করে তাকাতে শব্দ করে হেসে ফেলল সুফিয়ান। সাইফ বিরক্ত স্বরে বলল,
ভাই সিরিয়াস মোমেন্টে মজা নিস না। এই কদিনের মধ্যে বাবা কাকা যদি কোনোভাবে টের পায় কি হবে ভেবে দেখেছিস? সুফিয়ান সাইফের কাজ চাপড়ে বলল। চিল ব্রো, তোরা যে স্বামী স্ত্রী না সেটা কেউ কিছু টের পাবে না। শুধু ভোরবেলা দুজনে গোসল করবি আর রাতে দুষ্টু দুষ্টু শব্দ করে। সুফিয়ানের কথা শেষ হওয়ার আগেই সাইফ দৌড়ানি দিল। এক দৌড়ে বাড়ির গেট পার। সুফিয়ান চেঁচিয়ে বলল। রাতে দেখা হচ্ছে ভাই। গেট দিয়ে বেরোতেই সুফিয়ান দেখতে পেল চামেলির পাশের বাড়িতে কাজ করে। বয়স তেমন না, 30-32 হবে। অভাবে স্বভাব নষ্ট জিনিসটা চামেলির সাথে ঘটেছে। সুস্বাস্থ্যের অধিকারী চামেলি কাজ করতে আসে পেট পিঠ বের করে শাড়ি পরে। ব্লাউজের গলা দিয়ে বুকের ভাঁজ স্পষ্ট দেখা যায়। সুফিয়ান আদুরে গলায় ডাকলো। আদরের চ্যামেলি ভাবি। চামেলি সুফিয়ানের দিকে ফিরে দুষ্ট একটা চাহনি দিল। বলো। সুফিয়ান চামেলির কোমরে আলতো করে চাপড় মেরে বলল। আজকাল দেবরদের মধু খাওয়াতে ভুলেই গেছো। চামেলি নিজের চুল আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল। তোমরা হইলা কষি ভ্রমর, এই ফুলের মধ্যে কি আর ভাল লাগবো? একবার খাইয়ে তো দেখো। চামেলি সুফিয়ানের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলল। যাহ দুষ্ট। কোমর তুলিয়ে তুলিয়ে হেঁটে চলে গেল চামেলি। সুফিয়ানও গাড়িতে চড়ে বাড়িতে চলে গেল। সাইফ ঘরে ফিরে দেখে অদিতি বিছানায় বসে বসে কাঁদছে। বস, এটা একটা মেয়ে। তীক্ষ্ণ শকুন চোখ জোড়া মুহূর্তে দৃষ্টি ফেরালো সারা শরীর আবৃত পোশাকে। কেবল তার চক্ষুদ্বয় দৃশ্যমান, হাতের রিভলভারটা আরও চেপে ধরল। ভারী কি গলায় বলল। এই ঘন জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? কিন্তু তার পোষা কর্মচারী ছেলেটা বলল। এটা কম বয়সী একটা মেয়ে বস। সাথে থাকা আরেকজন টর্চের আলো ফেলে মুখে। সাথে সাথে দৃশ্যমান হলো কিশোরীর অপরূপ মুখশ্রী। জমিদার পুত্রর সাথে থাকা জেলাপেলারা লোলুপ দৃষ্টিতে দেখছে মেয়েটাকে। তাদের মধ্যে একজন মানিক বলল। কোনো পরিটরি হইব হয়তো। মোশারফ মাথায় গাঁটটা মেরে বলল। পাগল হয়েছস? ওইসব পরিটরি বলতে কিছু হয় না। মানিক মাথায় হাত বুলাতে বুলাতে বলল। তাছাড়া এই রাতের বেলায় এই ঘন জঙ্গলে মাইয়া মানুষ আইব কই থিকা? আর দেখোস না কত সুন্দর। তুজাউনের খাস কর্মচারী ফারুক বলল। ছোট সাহেব, কি করবো এটা রে? কি করবি মানে? কাইটা নদীটা ভাসাই দেওয়া লাগবো। যদি কিছু দেখা থাকে কোনো রিস্ক নেওয়া যাবে না। অনুমতির অপেক্ষায় সবাই তুজার মুখের দিকে তাকিয়ে, আর তুজা তাকিয়ে সেই অপরূপ রমণীর দিকে। ফারুক আরেকবার বলল। কি করব ছোট সাহেব? নিয়ে চল। সবাই সমস্বরে বলে উঠল। হ্যাঁ? তুজার অগ্নি দৃষ্টিতে সবাই চুপ হয়ে গেল। মাথা নিচু করে জিপে গিয়ে বসলো। তুজা পিস্তলটা ফারুকের কাছে দেয়, মেয়েটাকে কাঁধের উপর ফেলে জিপে নিয়ে বসালো। জ্ঞান ফেরেনি, হেলে পড়ছে বারবার। জঙ্গলের সরু রাস্তা ধরে জিপ ছুটল। বাড়িতে ফিরছে তুজা। পথিমধ্যেই একবার গাড়ি থামিয়েছিল, আবার গাড়ি ছুটিয়ে বাড়ির দিকে রওনা হলো। গ্রামের ঠিক মাঝখানে জমিদার বাড়ি। ফজরের আজান পড়ে গেছে। ভোরের আলো ফোটার আগেই বাড়িতে ফিরতে হবে। তুজা হতাশ। ভেবেছিল জোয়াতের লোকেদের কাছে অন্তত অদিতির খবর পাওয়া যাবে, কিন্তু বেধম মারধর আর কয়েকটা লাশ ফেলে দেওয়ার পরও কেউ স্বীকার করলো না। মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। কোথায় অদিতি? নানা চিন্তা ভাবনার মধ্যেই গাড়ি এসে চৌধুরী বাড়ির সামনে থামল। এই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত আর বিত্তশালী বাড়ি হচ্ছে চৌধুরী বাড়ি। এ বাড়ির বড় ছেলে ওয়াহাব চৌধুরীর একমাত্র ছেলে হচ্ছে তুজাউন। ওয়াহাব এর ছোট দুই ভাই ঢাকাতে থাকে দীর্ঘদিন। বছরে একবার ঈদুল আজহায় আসে গ্রামে কুরবানি দিতে। সপ্তাহখানেক থাকে, আবার চলে যায়। অদিতি গরিব ঘরে মেয়ে। কোনো এক কাজে গ্রামে যাওয়ার পথে অদিতির সাথে দেখা হয়েছিল তুজার। কিন্তু অদিতির সৎ বাবা কোনোভাবেই অদিতিকে বিয়ে দিতে রাজি হয়নি তুজার সাথে। বাধ্য হয়ে তুলে এনেছিল অদিতিকে, কিন্তু ভাগ্য সহায় হলো না। এবারের কাজের লোককে হাত করে অদিতির সৎ বাবা অদিতিকে বাড়ির বাইরে নিয়ে যায়। তারপর 4 দিন কেটে গেছে। অদিতির বাবা বা অদিতি কারোরই খোঁজ মেলেনি। তুজা হন্য হয়ে খুঁজেছে অদিতিকে। কোনো শত্রুপক্ষের ডেরা বাদ রাখছে না খুঁজতে। মেয়েটাকে বাড়ির পিছন দিক দিয়ে বাইজিখানায় পাঠিয়ে দিল। রক্তাক্ত শরীরে বাড়ি ফিরল তুজা। মেহেরজান বেগম তুজার দাদি তসবি পড়ছেন বসে বসে। তুজা গিয়ে মেহেরজানের হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে পড়ল। আমার অদিতিকে খুঁজে পাচ্ছি না দাদি। মেহেরজান তুজার মাথায় হাত বুলিয়ে বলল।
সব কিছু ঠিক হয়ে যাইব দাদু ভাই, যা অহন করে যাইয়া ফ্রেশ হ, যা। অমন কত মাগি আইব আর যাইব। তুজা উঠে নিজের ঘরে চলে যায়। গোসল করে কালো পাঞ্জাবি আর সাদা পায়জামা পরল, কাঁধে ঝুলালো ঘিয়ে রঙের শাল। শক্তপোক্ত আর পেটানো শরীরে বড্ড মানানসই। মোচানো গোফ আর চাপদারি হাত দিয়ে বুলিয়ে নিল। এ বাড়িতে এই একজন ব্যতিক্রম চোখের রঙের অধিকারী। তবে তার এই রাজকীয় বেশভূষা, আকর্ষণ, শরীর আর সৌন্দর্য গ্রামের মেয়েদের পছন্দের নয়, বরং আতঙ্কের কারণ। পরিপাটি হয়ে বাই যেখানেই প্রবেশ করতে ভেসে আসে কারোর গঙ্গানির আওয়াজ। পাহারাদারকে জিজ্ঞেস করল, কে ওখানে? জনাব, কাল রাতের সেই মেয়েটি। বাঁকা হাসলো তুজা। প্রস্তুত আছে? উত্তরে হাসলো লোকটা, ইশারা দিল ঘর থেকে বের হয়ে যেতে। তুজা ভিতরে গিয়ে দেখলো মেয়েটার গায়ে কাদামাটি ধুয়ে পোশাক পাল্টে দিয়েছে কাজের মেয়েগুলো, কিন্তু বেঁধে রেখেছে মুখ আর হাত। পরনে কালো একটি স্লিভলেস মিনি টপস আর হাঁটুর উপরে একটা স্কার্ট। তুজা মেয়েটার মুখের বাঁধন খুলে দিল, হাত দুটো পিছনে বাঁধা। আপাদমস্তক দেখলো ভালো করে, হাতের বাঁধন খুলে হাত দুটো পালঙ্কের সাথে বাঁধল। পরনের টপটার বোতাম একটা একটা করে সবগুলো খুলে ফেলল। মেয়েটার প্রাণপণে চেঁচাচ্ছে। তুজার সামনে মেয়েটার বক্ষদেশ উন্মুক্ত হয়ে পড়ল। মেয়েটার নগ্ন বুকে তুজা হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার মতোই এক সুন্দর ফুল আমারে ধোকা দিয়া পালাইছে। হ্যারে তো পাইলাম না, আজকের মতো তোমারে দিয়েই কাজ চালাই, কি বলো? একটানে মেয়েটার স্কার্ট খুলে ফেল। পুরোপুরি নগ্ন হয়ে পড়ল মেয়েটা তুজার সামনে। তার মেয়েদিন পেটটায় চুমু দিল তুজা। 28 বছরের জোয়ান তাগড়ার পুরুষের নিচে পিষ্ট হচ্ছে 15 বছরের এক কিশোরী মেয়ে। হিংস্র পশুর মতো ছিঁড়ে খেল মেয়েটাকে। বেশ খানিক সময় পার হওয়ার পর তুজা বেরিয়ে গেল। মেয়েটার নগ্ন শরীর পড়ে রইল বিছানায়। জ্ঞান হারিয়েছে আরও বেশ কিছুক্ষণ আগে। তুজা বাইজিখানা থেকে বেরোলো দুপুরে। তখন মধ্যাহ্ন ভোজের সময়। বাড়ির সবাই খেতে বসেছে। তুজাও বসে পড়ল একটা চেয়ার টেনে। মেহেরজান বেগম চোখ রাঙ্গানি দিয়ে বলল, বইসস তো খাওয়ানোর টেবিলে, আইসস তো নটি বাড়ির থেকে, বলি গা গত দুই আইতে পারলি না? সি এদের ঘিন্না পিত্তা কিছুই নাই সে। মেহেরজান বকতে বকতে খাবার ছেড়ে উঠে পড়ল। তুজা মুচকি হেসে খাবার খেতে শুরু করলো। ওহাব চৌধুরী তুজার উদ্দেশ্যে বলল, সারা রাত কোথায় ছিলে? তুজা জবাব দেওয়ার আগে মেহেরজান গলা উঁচিয়ে বলল, কই আবার এই মাগির খুঁজে গেছিল, আল্লাহ বাসাইছে মাগিটা বাকছে। কি এমন সুন্দর সুরতের মাইয়া, একটু দেখতাম। তুজা বাঁকে হেসে ঘাড় নাচালো। দাদির উদ্দেশ্যে বলল, তোমাকে দেখাবো বলেই খুঁজতেছি। অর্ধেক খাবার ছেড়ে তুজা উঠে পড়ল। বিছানে হাত ধুয়ে উপরে যাওয়ার সময় দাদির নাকে আলতো করে টিপ দিয়ে বলল, ও সুন্দরী ঠিকই, কিন্তু তোমার চাইতে বেশি না। বলে হাসতে হাসতে উপরে চলে গেল। ওহাব চৌধুরী ডেকে বললেন, কিছুক্ষণের মধ্যে আমার ঘরে এসো, জরুরি কথা আছে তোমার সাথে। তুজার মা লতিফা চৌধুরী ওহাব চৌধুরীর উদ্দেশ্যে বলল, ছেলেটা বড্ড বেপরোয়া হয়ে যাচ্ছে না বলুন? ঠিক আছে, বেপরোয়া হওনি, ও গ্রাম প্রধানের ছেলে, ভবিষ্যৎ মেয়র। ওর ঘরনো স্বভাব মানায় না লতিফা। ও হলো সিল, যে মুক্ত আকাশে উঠতে পছন্দ করে। লতিফা তেতে উঠল, হ্যাঁ, তা মানবে কেন? চারিদিকে যে মেয়েদের সর্বনাশ করে বেড়াচ্ছ, সে খেয়াল কি আছে আপনার? তুমি মা হয়ে নিজের ছেলেকে এভাবে বলতে পারো? লতিফা কথা বলতে বলতে কেঁদে ফেল। মেহেরজান বেগম সোফায় বসে পান সাজাচ্ছে। লতিফাকে উদ্দেশ্য করে বলল, অত আসলের মধ্যে বড় রাখলে কি পোলা মানুষ করা যায়? বড় ঘরের ছেলে একটু একটু রং ফুর্তি করবই, এইটা তো তেমন দোষের কিছু না। লতিফা শাশুড়িকে বলেন, আপনাদের আশকারা পেয়ে ছেলেটা আমার সংসারী হলো না, নয়তো। মেহেরজান ঝঙ্কার দিয়ে উঠল, সব কর, কি সোপা হয়েছে মাগিজির। এর মধ্যে এক গ্রামের লোক এসে দাঁড়ালো। প্রধান বাবু। লোকটা খুব হাঁপাচ্ছে, মনে হচ্ছে অনেক দূর দৌড়ে এসেছে। হাঁপাতে হাঁপাতে বলল, প্রধান বাবু, ছোট সাহেবরে বলেন না আমার মেয়েটারে ছাইড়া দিতে। ওয়াহাব চৌধুরী বড় বিরক্ত হলেন। সে আমি কথা বলবো তুজার সাথে, এখন যাও তো বাপু, যাও। সাহেব অদিতিকে বারবার জিজ্ঞেস করছে কাঁদছে কেন, কিন্তু অদিতি কিছু বলছে না, এমনকি কান্নাও থামাচ্ছে না। সাহেব বিরক্ত হয়ে বলল,
এখন যদি কান্না না থামাও, আমি জামা কাপড় খুলে এখানে দাঁড়িয়ে থাকবো তোমার সামনে। সাথে সাথেই কান্না থেমে গেল অদিতির। সাইফ একটা একটা করে শার্টের বোতাম খুলছে। অদিতি বলছে, না না না, আমি আর কাঁদবো না, বলছি। বলতে থাকো, তোমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি খুলতে থাকবো, তাই যত দ্রুত সম্ভব কথা শেষ করো। অদিতি দ্রুত বলল, আসলে আপনার মা বলেছে কাল থেকে যেন আমি শাড়ি পরি।